ধর্মের ভিত্তিতে দেশের মানুষের মাঝে বিভেদ চায় না জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীতে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদে নয়, গোটা জাতিরও নেতৃত্ব দেবে। দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সকল ধরনের দুর্নীতি অপকর্ম দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতিকে সজাগ করার দায়িত্ব আলেমদেরও বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে। আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন, তারা তো একই বেঞ্চে বসে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা, আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই, তুমি মাইনরিটি, তুমি কেন এখানে, এটা কেউ বলেনি। এটা বলা হচ্ছে হীনমন্যতা। আগামী সংসদ নির্বাচন বানচাল করতে পিআর ইস্যু সামনে এনেছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মিত্র দল এনডিপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, যেসব দেশে পিআর পদ্ধতি চালু হয়েছে সেসব দেশেই অস্থিরতা তৈরি হয়েছে। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে ফ্যাসিবাদ ফিরে আসার পথ সহজ হয়। জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, জনসংযোগ করছে, গণমিছিল করবে। এটা রাজনৈতিক চর্চা। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা, এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির 7 এই যে আমিডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, তারা আপনাদের দোসর হয় কিভাবে আন্দোলনে? ষড়যন্ত্র ও চক্রান্তের মাঝে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে অ্যাবের নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন। জনগণ তো ভোট দিতে প্রস্তুত, তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগের অবস্থানেই বিএনপি। দলটির নেতারা বলছেন, এ নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যায় অথবা জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে। অন্য দলগুলো এটা মেনে নেবে বলে প্রত্যাশা করছে বিএনপি। 5 অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। মাহিলা ইসলামের প্রতিবেদন। আপনাদের জন্য 5 মিনিট সময় আছে। 5 অক্টোবর রবিবার আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ধারণা করা হচ্ছে এটি হতে পারে শেষ আলোচনা। ঐকমত্য কমিশন 3 দফায় এই দীর্ঘ আলোচনায় অংশ নেয় 30টিরও বেশি রাজনৈতিক দল ও সংগঠন।
এই দীর্ঘ আলোচনায় কতদূর এগোলো ঐকমত্য? বিএনপি নেতারা মনে করেন শেষ পর্যন্ত ভালো একটি ফল পাওয়া যাবে। আসলে ঐক্য তো প্রতিষ্ঠিত হয়েছে উইথ সাম নোট অফ ডিসেন্ট, যে সমস্ত সংস্কারগুলো আনা হবে বিভিন্ন ক্ষেত্রে। এখন তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলসমূহের বক্তব্যগুলো শুনে এখন আবার বিশেষজ্ঞ কমিটি যদি অন্যরকম কিছু পরামর্শ দেয়, সেটা নিয়ে হয়তো আলোচনার টেবিলে আসবেন। তবে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া নিয়ে মূলত দুই শিবিরে বিভক্ত দলগুলো। এক পক্ষ চায় সাংবিধানিক আদেশ, আর অন্য পক্ষ চায় নির্বাচনে সংসদই বাস্তবায়ন করবে জুলাই সনদ। কিছুটা ছাড় দিয়ে নির্বাচনের দিনই গণভোটে সম্মতি আছে বিএনপির, যদিও নির্বাচিত সংসদই সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন তারা। আমাদের প্রস্তাব হলো এই জাতীয় সংসদ নির্বাচনের আগে নয়, জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে একটা গণভোটের ব্যালট থাকবে এবং আরেকটা সংসদ নির্বাচনের জন্য ব্যালট থাকবে। গণভোটের ব্যালটে লেখা থাকবে যে জুলাই জাতীয় সনদের ঐক্যমতে যেগুলো আসা গিয়েছে তার পক্ষে আছেন না বিপক্ষে আছেন। মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে যেসব পয়েন্টে সব দল একমত হবে সেই সব পয়েন্টে নিয়ে আমরা নির্বাচন করব, আর যেগুলোতে একমত হবে না সেগুলো পার্লামেন্টে যে ঠিক করবে। আর পিয়ার পদ্ধতির নির্বাচন চাওয়া বিভ্রান্তিকর বলেও মনে করেন তারা। একদিকে 300 সিটে প্রার্থীদের যেটা আমরা এখনো দিয়েছে এবং তারা মাঠ চষে বেড়াচ্ছে, এখন আবার তারা ঘরে বসে আন্দোলন করবে, কোনটা গ্রহণযোগ্য মানুষের কাছে? শেষ পর্যন্ত যেভাবেই হোক দলগুলো একত্রে একটি উপায় বের করবে বলেও মনে করে বিএনপি। আলোচনার মধ্য দিয়ে কিছু নিষ্পত্তির বিষয় আছে, নিষ্পত্তি করা যাবে, এটাই গণতান্ত্রিক চর্চা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দেন তিনি। আর উপদেষ্টাদের অনেকে এখনই সেফ এক্সিট নিয়েও ভেবে রেখেছেন বলে দাবি করেন নাহিদ। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। আমার বিবেচনার জন্য আনীত হইবে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যোগ দেয় ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে আছেন ২ জন। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার ৩ মাসও টিকত না। আমরা কেউ সরকার উপদেষ্টা পদে যেতে চাই না, আমরা কিন্তু জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না। কারণ যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো, এই সরকার ৩ মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম ৬ মাস, ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে। ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি। অচিরেই তাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ। রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলে দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে রেখেছে বলেও ৭১কে জানান তিনি। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এদেশের সাধারণ মানুষজন, এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল, যারা জীবন দিতে গিয়েছিল, জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। নাহিদ আরো বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।
মধ্য ইউরোপের দেশ কোসোভো ও আলবেনিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। পাচার হওয়া টাকা উদ্ধারে IMF বিশ্ব ব্যাংক কৌশলগত সাপোর্ট দেবে। দেশে আসতে পারে উন্নতি প্রযুক্তির ছোট কোল্ড স্টোরেজ। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশ ও বৈশ্বিক সংস্থার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এসব সম্ভাবনা তৈরি হয়েছে। এসব জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে সাইডলাইনে অন্তত ৮টি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক ও শ্রমবাজারের আলোচনা গুরুত্ব পেয়েছে। বিশেষ করে নেদারল্যান্ডসের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে ছোট কোল্ড স্টোরেজ স্থাপনের মতো বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। চিফ অ্যাডভাইজার বললেন যে আমরা তোমাদের এখানে এমন কোনো টেকনোলজি আছে যে যার ফলে এই যে হারভেস্ট টাইমে আমরা যাদের গ্রামে ছোট বিগ স্কেলে কোল্ড স্টোরেজে অনেক ইনভেস্টমেন্ট, ছোট লেভেলের কোল্ড স্টোরেজে কীরকম ইনভেস্টমেন্ট করা যায়, ওরা এই সমস্ত টেকনোলজি ওদের আছে। তো এইটা নিয়ে ওদের সাথে কথা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর সাথে বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে, তবে গুরুত্ব পেয়েছে ভূমধ্যসাগর দিয়ে বাংলাদেশিদের ইতালি যাত্রা নিয়ে। নিয়মতান্ত্রিকভাবে অনেকে যাওয়া হচ্ছে না, ফলে যেটা হচ্ছে যে অনেকে এই ভূমধ্য সাগরের উপর দিয়ে যাচ্ছেন, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। তারা এটাকে নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে আনতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা মনে করি যে এতে বাংলাদেশের ওইখানে লং টার্মে আরও অনেক লোক পাঠানোর একটা মার্কেট আরও এক্সপানশন হবে। বৈঠকে আলবেনিয়া ও কোসোভো বাংলাদেশে শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তাদের ইকোনমি এখন গ্রো করছে, কিন্তু তাদের ইকোনমিতে সেরকম জনগণ নাই, জনসংখ্যা খুব অপ্রতুল হয়ে যাচ্ছে। সেই জন্য তারা খুব ডেসপারেটলি বাংলাদেশের থেকে লোক চাচ্ছেন। এর বাইরে IMF ও বিশ্বব্যাংকের প্রধানের সাথে প্রফেসর ইউনূসের বৈঠকে উঠে এসেছে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়। তো এইসব $234 বিলিয়ন ফেরত আনা এটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এবং এটার এক্সপার্টিসও তো আমাদের নাই। আগের টাকা হলে আমরা কি সেভাবে তো টাকা আনতে পারি নাই, আগে যারা দু একটা চুরি চামারি যা করেছে। তো এখন এইটাকে আনার জন্য যে এক্সপার্টিস লাগে, যেই ধরনের আপনার ক্যাপাসিটি বিল্ডিং লাগে, এটা ওয়ার্ল্ড ব্যাংক দিতে পারবে। এসব দেশের সাথে এই সরকারই কাজ শুরু করবে, আর তা পরবর্তী সরকার চালু রাখবে বলে আশা প্রেস সেক্রেটারির। এটা কন্টিনিউটি থাকবে অবশ্যই। মোহন ইসলাম, ৭১, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। বেলা 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ হস্তান্তর করা হয় বারডেম হাসপাতালে। এদিকে ভাষা সৈনিক আহমদ রফিকের চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান সেখানে তাকে দেখতে যাওয়া বিভিন্ন স্তরের মানুষ। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:12 আহমদ রফিকের জীবনাবসান হয়। তার বয়স হয়েছিল 96 বছর। পরিবর্তিত সময়টাকে ধরতে হলেও শিকড়ের জোরটা বড় লাগবে, শক্তিটা বেশি লাগবে। সেই শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আমাদের রুদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। আমরা চাই ওনাদের আদর্শ, ওনাদের কাজ, ওনাদের চিন্তা চেতনা, ওনাদের সমস্ত অবদানকে যেন আমরা শ্রদ্ধার সাথে মনে রাখতে পারি এবং ওনাদেরকে সাথে নিয়ে আমরা যেন চলতে পারি। দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন। এটাই হলো ওনার কৃতিত্ব, যে একটা লোক তার মৃত্যুর আগ পর্যন্ত সে দেশের জন্য কিছু করার চেষ্টা করছে। উনি যে বাংলা ভাষার জন্য নির্যাতন ভোগ করেছেন, সেই বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি বাংলা ভাষার অসংখ্য শাখায় তিনি বিচরণ করেছেন। এক বাক্যে বলতে গেলে বলতে হয় যে উনি আমাদের জাতীয় জীবনে একদম ধ্রুবতারার মতনই বিচরণ করেছেন। শেষ পর্যন্ত তিনি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের মনন গড়ে তুলবার ক্ষেত্রে কলমকে তিনি তার সাথে করে নিয়েছিলেন। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান ইয়াল জামির দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযান বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। শারমিন শ্রাবণীর প্রতিবেদন।
গাজা যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে অবশেষে একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। টেলিগ্রামে দেওয়া সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানায় সংগঠনটি। একই সঙ্গে গাজার প্রশাসন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানিয়েছে হামাস। হামাসের বিবৃতির পরে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানিয়েছেন মধ্যস্থতাকারী আরব দেশগুলোকেও। আমি সেসব দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই কাজটি করতে সাহায্য করেছে। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরো অনেক দেশ। এটি একটি বড় দিন। দেখা যাক সবকিছু শেষ পর্যন্ত কিভাবে পরিণতি ঘটে। আমরা এটি অর্জনের খুব কাছাকাছি। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, আরব ও পশ্চিমা দেশগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে এক্সে পোস্ট করেছেন যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। তেল আবিব জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে তারা সব ধরনের সহযোগিতা করবে। তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বানের বিষয়টি উল্লেখ করা হয়নি। যদিও এত আলোচনার মধ্যেও থেমে নেই গাজা ইসরায়েলি হামলা। 24 ঘণ্টা ইসরায়েলি হামলায় গাজা সিটি সহ পুরো উপত্যকায় নিহত হয়েছে আরও 72 ফিলিস্তিনি। শারমিন শ্রাবণী, ৭১। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতি হয়েছে। ওই প্রাইভেট কারের পেছনে গাড়ি থেকে গোপনে ভিডিও করেছেন আরেক যাত্রী। সিরাজগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার মধ্যরাতে যমুনা সেতুর প্রায় 1 কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে 14 থেকে 15 জনের একটি দল একটি চলন্ত প্রাইভেট কার থামিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই প্রাইভেট কারে লুটপাট করে চলে যায়। ডাকাতরা যাত্রীদের কয়েকজনকে গুরুতর জখম করে। আহতরা পুলিশকে প্রথমে বিষয়টি জানান। এদিকে পুরো ডাকাতির ঘটনা আরেক গাড়ি থেকে গোপনে ভিডিও করেন ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি। পরে পুলিশের কাছে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। ডাকাতের হামলায় আক্রান্ত গাড়ির চালক ও 2 নারী সহ 5 জন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা আরও জানান, ভিডিওটি দেখা হচ্ছে, তবে জায়গাটি কোথায় তা এখনও নিশ্চিত হয়নি। বাগেরহাটের সাংবাদিক হত্যা রহস্যের জট এখনও খুলতে পারেনি পুলিশ। তবে কর্মকর্তারা বলছেন, ব্যবসায়িক লেনদেন বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। মামলা না হলেও তারা তদন্ত শুরু করেছেন। শুক্রবার রাত 8টার দিকে সদর এলাকার হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিহত হায়াতুদ্দিন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকার লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উত্তর হারিখালি প্রাইমারি স্কুলের সামনে উনি চায়ের দোকানে আসছে চা খাতে, তখনকার ওনাকে এই হামলা চালায়। কিন্তু আশেপাশের লোকজন আছে, কেউ তাকে ধরে না। ওই অবস্থায় আমি তার ওইখানে ধরে একটা ভ্যান ঠিক করে তারপরে নিয়ে আমি সদর হাসপাতালে আসছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের সদর থানা, ডিবি প্লাস আমাদের গোয়েন্দা সংস্থা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে অতি অল্প সময়ের ভিতরে আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারি। সাংবাদিক হায়াত হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে শনিবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা। এতে যোগ দেন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ। নিহত হায়াত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার হত্যার বিচার দাবি করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর পরিবারের দাবি, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করার কারণে এর আগে 2 বার হায়াতকে হত্যার চেষ্টা হয়েছিল। পিন্টু হাজং, ৭১।
খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার স্থগিত করা অবরোধ পূর্ণাঙ্গ প্রত্যাহার হয়েছে। শনিবার সকালে তাদের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন তাদের দেয়া 8 দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তারা প্রশাসনের কাছে তাদের দাবিগুলো দ্রুত সময়ের জন্য বাস্তবায়নের জন্য অনুরোধ করেন। প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ প্রত্যাহারের কারণে জনজীবন স্বাভাবিক হয়েছে। আর যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল তা অব্যাহত রয়েছে। গত 23 সেপ্টেম্বর মঙ্গলবার এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল, মিটিং, সমাবেশ ও অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল যুগ্ম ছাত্র জনতা। পরে এ আন্দোলন থেকে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুইমারায় 3 জন নিহত হন। খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি যাতে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ায় মানিকগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে প্রতিটি সবজি 60 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন, করলা ও কাঁচা মরিচের দাম। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দরের বেশ তফাৎ রয়েছে বলে দাবি ভোক্তাদের। বাজার নিয়ন্ত্রণ করতে খুচরা ও পাইকারি বাজারে মনিটরিং বাড়ানোর দাবি তুলেছেন ক্রেতারা। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে মানিকগঞ্জের বাজারে সবজির দাম বেশ চড়া। প্রতিটি সবজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা গেছে গোল বেগুন 140 টাকা, লম্বা বেগুন 100 টাকা, করলা 100 টাকা, পটল 80 টাকা, কাঁকরোল 80 টাকা, চিচিঙ্গা 80 টাকা, ঢেঁড়স ও শসা 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে 4 দিনের ব্যবধানে 100 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাজারে সবজির সরবরাহ কমে গেছে, এতে পাইকারি বাজারে দাম বেশ বেড়েছে। খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। অপরদিকে বাজার করতে এসে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। ক্রেতারা বলছেন, সরবরাহ কিছুটা কম থাকলেও প্রশাসনের বাজার তদারকি নেই। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে। বাজার অবস্থা সব জিনিসের দাম প্রচুর বেশি। কাঁচামরিচ 400 টাকা কেজি, যে কাঁচামরিচ আমরা 100 টাকা কেজিতে খাইছি। ঢেঁড়স 100 টাকা কেজি, কলা 40 টাকা হালি, পুঁই শাক 50 টাকা, ডাঁটাও 40 টাকা। সবকিছু জিনিসের দাম বেশি। মনিটরিং না করলে তো এইভাবে চলে না। যার যার ইচ্ছা মতন তারা দাম বাড়িয়ে বিক্রি করে। এদিকে বিভিন্ন পাইকারি আড়ত ঘুরে দেখা গেছে শুধুমাত্র কাঁচামরিচ নয়, পাইকারি আড়তে অন্যান্য সবজির দামও আগের তুলনায় বেশ বেড়েছে। বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, ধুন্দল, পটল, ঝিঙ্গা সহ অন্যান্য সবজির দাম প্রতি পাল্লায় 100 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি রয়েছে। আড়তগুলোতে কাঁচা পণ্যের আমদানি ও সরবরাহ কমে গেছে বলে জানান আড়তদাররা। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী পাইকাররা পণ্য কিনতে পারছেন না। পাইকার আসে না, মাল বেচা কিনা কম। কচুরমুখী 12-13 টাকা কেজি, 15 টাকা কেজি। লেবু 10 টাকা কেজি, 15 টাকা কেজি। বৃষ্টি যখন ছিল না তখন বাজার কম ছিল, মানে বৃষ্টির কারণে বাজারটা বেশি। আশা করা যায় বৃষ্টি গেলে হয়তো আবার বাজারটা নিয়ন্ত্রণে আসবো আর কি। মাল নাই, চাহিদা গেছে। আমি ধর 15 মণ মাল কিনবো, এখন 8 মণ মাল কিনছি 20 কেজি, আর 14 মণ মাল কই পাবো কোন? পূজার ছুটি শেষে বন্ধ থাকা এলসি উন্মুক্ত হয়ে প্রতিবেশী ভারত থেকে মরিচ আমদানি সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা সবজির সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। হাসান আহমেদ, 71। এবার মেঘনায় ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না জেলেরা। এতে অনেকেই আছেন খেয়ে না খেয়ে। তারপরও আবারও 22 দিনের নিষেধাজ্ঞার ঘোষণায় লক্ষ্মীপুরের 1.5 লক্ষ জেলে রয়েছেন বিপাকে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার আগেই সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও কিছুই পাননি তারা। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ভরা মৌসুমে এবার লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজু চৌধুরীর হাট, মতির হাট, মাতব্বর হাট, নাসিরগঞ্জ ও লদুয়া এলাকায় দেখা নেই ইলিশের। যা পাওয়া গেছে সেগুলো ধরা হয়েছে সাগরে, তাও পরিমাণে কম, যা দিয়ে খরচই ওঠেনি।
এ অবস্থার মধ্যে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে দেয়া হয়েছে 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এতে নতুন করে বেকার হওয়ায় দুর্ভোগে উপকূলীয় জেলেরা। অভিযানের যে চাউল সরকার দেয় এটা প্রকৃত জেলেরা পায়, আর যে মা ইলিশ রক্ষা করার জন্য সরকারের জটিল অভিযানের জন্য বহাল থাকে। জেলেরা কিন্তু খুবই অভাবে আছে। যদি জেলেদেরকে এই মুহূর্তে চাল দিয়ে দিত তাহলে জেলেরা এখনো নদীতে নামতো না। তারা জানান এবার মাছ কম পাওয়ায় ধার দেনা করে চলতে হচ্ছে। অনেকেই সরকারি সহায়তা পাননি, এতে দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমার ব্যথাটা আমার ভিতরে তো রাখছে আল্লাহ। আমি 10টা ছেড়ে দিব এত কাপড় তুই 10টা। সরকারি একটা বরাদ্দ আছে না, এই বরাদ্দটা যদি জেলেরা সঠিকভাবে পায় তাহলে মোটামুটি অভিযানে যে কয়দিন আছে ওই কয়দিন চলতে পারবো। জেলেদের দাবি শুধু চাল নয়, ডিজিটাল পদ্ধতিতে আইডি কার্ড ও ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হোক। আমাদের এইটা যদি আমরা পাই, আমরা এই 22 দিন অবরোধে আমরা ঘরে বসে কাটাতে চাই। ওদের কাছে টাকা আছে, এরা টাকা দিব, এরা চাল পাবে। আমরা জেলেরা অরিজিনাল জেলেরা চাল পাবো না। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান এবার নিষেধাজ্ঞার আগেই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খুব শিগগিরই সদর উপজেলার জেলেদের সহ শতভাগ জেলের মাঝে চাল বিতরণ করা হবে। যদি স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে চায় তাহলে এই আইনটা জেলেরা এই যে 22 দিন যে তারা মাছ ধরা থেকে বিরত থাকবে এবং আমাদের যে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে তারা সহযোগিতা করবে। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত প্রায় 100 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত থাকবে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। নূর তাজমিন নীর, 71। বৈরী আবহাওয়ার কারণে এখনও উত্তাল বঙ্গোপসাগরের রাঙাবালি উপকূল। এর মধ্যেই শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সংরক্ষণের 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কারো জালে ধরা পড়েছে ইলিশ, আবার কেউ কেউ ফিরছেন খালি হাতে। কামরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। রং বেরঙের বেলুনে সাজানো ট্রলার, চলছে গান বাজনা আর উল্লাস। দূর থেকেই মনে হয় যেন উৎসবের আমেজ। শেষ মুহূর্তে জালে ধরা পড়েছে কাঙ্ক্ষিত ইলিশ, বিক্রিও হয়েছে ভালো দামে। তাই সাগর থেকে মৌসুম শেষে নিরাপদে ফেরা এক জেলে ট্রলারের এমন আনন্দ ঘন মুহূর্ত। লাস্ট সিজনে অনেক মাছ পাইছি, আল্লাহ পাক অনেক দিয়েছে। তারপরে আমরা এখন অভিযানের সময় আবহাওয়া খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা একবারে ফিরে আসছি। এখন আনন্দ উল্লাস করতে করতে বাড়ি ফিরে এসেছি। কিন্তু সবার ভাগ্য এক নয়, কারো মুখে হাসি, কারো চোখে হতাশা। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে পারেননি অনেকেই। ঢেউয়ের তীব্রতায় মাছ সাগর থেকে ফিরতে হয়েছে খালি হাতে। শেষ সময় আমরা আশা করছি যে একটা ট্রিপ দিতে পারবো, কিন্তু আমরা দিতে পারি না। সাগরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমরা এই জায়গা থেকে চলে গিয়ে পড়ছি। সাগরের অবস্থা খুব খারাপ। আমরা বয়া বাইছিলাম, মাছ টোটালি পাইনি। আমরা খুব একটা কষ্টের হয়ে আছি জেলেরা। এই অবস্থায় আমরা আছি, এখন অবরোধ পড়ে গেছে, এখন আমরা মাছ ধরতে পারিনি, নদী উত্তাল হয়ে গেছে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হলো ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বিক্রি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। এই অভিযান চলাকালীন যদি কেউ ইলিশ আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয়, বাজারজাতকরণ এবং এর সাথে কোনো রকমভাবে সংশ্লিষ্ট থাকে তাহলে তাকে 1 থেকে 2 বছর জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। বিশেষজ্ঞদের মতে এবার পুরো মৌসুম জুড়েই জেলেদের ভাগ্য সহায় হয়নি। একের পর এক লঘুচাপ, নিম্নচাপ আর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় বেশিরভাগ সময়ই মাছ ধরতে পারেননি তারা। একেবারে শেষে এসে ইলিশ পাচ্ছিল এবং তারা মনে করছিল যে 4 অক্টোবরের আগ পর্যন্ত ইলিশ ধরতে পারবে, কিন্তু সাগরের বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু আসলে এই শেষ দিন পর্যন্ত কিন্তু ইলিশটা ধরতে পারে না। পটুয়াখালীর রাঙাবালি উপকূলে নিবন্ধিত জেলের সংখ্যা 16,809 জন। এর বাইরেও প্রায় 5,000 মানুষের প্রধান আয় মাছ ধরা। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরুর পর পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দরগুলোতে চলছে প্রশাসনের টহল। জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা কর্মসূচি সফল করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে
প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে কলাপাড়ার কুয়াকাটা ও 2টি মৎস্য বন্দরের সবগুলো বরফ কল। পাশাপাশি চলছে টহল। নিষেধাজ্ঞার সময় তা ঠিকঠাক মানা হচ্ছে কিনা মনিটরিংয়ের জন্য নিয়মিত টহল চালানোর ঘোষণাও দেন তিনি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।